রাকিব হঠাৎ মান্নাতকে দেখে চমকে যায় এবং কী উত্তর দিবে বুঝতে পারছে না। দোলার দিকে তাকিয়ে রাকিব বলে, শরবতটা যেন তার কামরায় পাঠায়। ওই মুহূর্তে মান্নাত তাচ্ছিল্যের ন্যায় বলে, চিনি না দিয়ে বিষ দিয়ে দিস, বেশি করে দিস, যাতে মিষ্টি খাওয়ার স্বাদ একদিনেই মিটে যায়। গোলাপের দিকে ঘুরে এবার মান্নাত, তোমাকে বারণ করেছিলাম না আমি আমাকে ছাড়া ঘর থেকে বের হতে? কেন কথা শুনোনি? আমি কান্নার আওয়াজ পেয়ে নিচে এসেছি। কি হয়েছে রে দোলা? মান্নাত দোলার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো। দোলা সব বলতে শুরু করলো। কাল সন্ধ্যায় যখন আয়নাকে দেখতে আসার কথা আঞ্জুমান জানায় আয়নাকে, তখন থেকে আয়না বারণ করছে সে বিয়ে করবে না, তাকে যেন পাত্রপক্ষের সামনে না আনে। কিন্তু মেহেরবানের কথা তো ফেলার নয়, তাই আঞ্জুমান এক প্রকার বাধ্য হয়ে আয়নাকে বিয়ে করে নিতে বলেছে। আঞ্জুমান এবং তার স্বামীর ইচ্ছা ছিল আয়না মঞ্জিল বাড়ির বউ হবে, কিন্তু মান্নাত তা হতে দিল না। এদিকে রাকিবও বলে দিয়েছে এই আশা বাদ দিতে। বাড়ির মানুষ বাড়িতে ঢুকে গেছে, এখন আর কিচ্ছু হবে না। তাই আঞ্জুমান ঠিক করেছে মেয়েকে ভালো বড়লোক দেখে বিয়ে দিবে। কিন্তু তার আগে আয়না পালালো। মান্নাত আগে থেকেই জানতো এমন কিছু একটা হবে, কিন্তু মেয়ে যে এত জলদি পালাবে তা বুঝতে পারেনি। গোলাপজান, দোলা আর মান্নাতের কথা শুনছে। হঠাৎ আঞ্জুমান আল্লাহ গো বলে চিৎকার দেয়। সবাই রান্নাঘর থেকে তড়িৎ গতিতে এগিয়ে আসে বৈঠকে। সদর দরজায় আয়না আর প্রান্ত দাঁড়িয়ে আছে। প্রান্তকে দেখে পাখি হতবিহ্বল হয়ে গেছে। প্রান্ত আয়না বিয়ে করে গলায় ফুলের মালা নিয়ে হাজির। সবাই অবাকের চরম পর্যায়ে। কি থেকে কি হলো কেউ বুঝতে পারছে না। বাড়ির মধ্যে পাত্রপক্ষ বোকা বনে গেল। যেই মেয়েকে দেখতে এলো সেই মেয়ে কিনা বিয়ে করে বাড়ি ফিরল। আফতাব হাসান মেহেরবানের দিকে ক্রোধ নিয়ে তাকায়। মেহেরবান ব্যাপারটি বুঝতে পেরে চোখ নামিয়ে নেয় সঙ্গে সঙ্গে। মান্নাত তাদের দেখে মুচকি মুচকি হাসছে, আর বাড়ির সবাই কি বলবে বুঝতে পারছে না। এর মধ্যে মান্নাত বলে ওঠে, লে হালুয়া, এই কাহিনী আবার কবে থেকে শুরু হলো? আয়না মাথা নত করে জবাব দেয়, আমি আর প্রান্ত একই রাস্তা দিয়ে যাই। প্রান্ত যায় কলেজে আর আমি স্কুলে, তখন থেকে আমাদের প্রেম শুরু হয়। কিন্তু বাড়ির সবাই অন্য চিন্তা ভাবনা করে, তাই আমিও কাউকে কিছু বুঝতে দেইনি। কিন্তু আজ আম্মা বলেছে আজ নাকি বিয়ে দিয়েই দিবে। আর বাকি কথা বলার আগেই আফতাব হাসান হুঙ্কার দিয়ে উঠলেন, মেহেরবান, এই মেয়েকে এখান থেকে নিয়ে যাও। মেহেরবান আঞ্জুমানের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে পরিবেবী এগিয়ে এসে আয়নাকে কামরায় নিয়ে যায়। প্রান্ত এখনও সদর দরজায় দাঁড়ানো। এতক্ষণে পাত্রপক্ষও চলে গেছে। মান্নাত সোফায় গিয়ে বসে, পাশে গোলাপজান দাঁড়ানো। আফতাব হাসান প্রান্তকে হাতের ইশারায় সোফায় এসে বসতে বলেন। প্রান্ত বাধ্য ছেলের মতো এসে মান্নাত এবং আফতাবের সামনে এসে বসে। তুমি পান্না মিয়ার ছেলে না? আর পাখি বৌমার ভাই তো, তাই না? জি। তো এই বাড়ির মেয়েকে বিয়ে করার সাহস কে দিল? বাবা, এক মিনিট। আফতাব ঘুরে মান্নাতের দিকে তাকায়। কি হয়েছে? কথার মাঝখানে ব্যাঘাত ঘটাচ্ছ কেন? আপনি ভুল বললে আমার কর্তব্য আপনার ভুল ভাঙিয়ে দেওয়া। আমি আবার কখন ভুল বললাম? এই তো মাত্র বললেন আয়না এই বাড়ির মেয়ে, এটা কি ভুল বলেননি? যার অধিকার তাকে না দিয়ে অনধিকার চর্চা হয়ে গেল না? আফতাব ছেলের কথায় পাত্তা না দিয়ে প্রান্তর দিকে উত্তরের আশায় তাকিয়ে থাকেন। তারপর প্রান্ত বলতে শুরু করে, ভালোবাসলে সাহস অন্য কারোর থেকে নেওয়া লাগে না কাকা, নিজের মধ্যেই তখন সাহস জন্মায়। আফতাবের কথাটা মনে ধরল খুব। তারপর প্রান্তকে বলল, বাড়ি যাও, কাল তোমার বাবার সাথে আমি কথা বলবো, আর বোনের সাথে কথা বলতে ইচ্ছে হলে যেতে পারো। এই বলে আফতাব নিজের কাজে গঞ্জের বাজারে চলে যায়। প্রান্ত গোলাপজানের দিকে তাকিয়ে বলে, পাখি কোথায়? গোলাপজান ইশারায় রাজিয়া বেগমের কামরা দেখিয়ে দেয়। প্রান্তর মনে হলো এই মুহূর্তে দেখা করাটা ঠিক হবে না, তাই গোলাপজান আর মান্নাতকে বলে চলে গেল। বাড়িতে যখন প্রান্ত আর আয়নাকে নিয়ে কথা হচ্ছিল, তখন রাজিয়া আর রায়ান পাখিকে ডেকে নিয়ে যায়, এখানে থাকতে দেয়নি। সবাই যে যার কামরায় চলে যায়। গোলাপজান কামরায় ফিরে তার ব্যালকনিতে যায়। গোলাপের চারাগুলো ভালোই বড় হয়েছে। প্রতিদিন মালি যত্ন নেয় এই বাগানের। মান্নাতের কড়া নিষেধ, এই বাগানে গোলাপজান আর সেই ব্যতীত যেন কাউকে ঢুকতে না দেয় মালি। এই কারণে মালি এখানেই একটা ঘর তুলে থাকে গোলাপ বাগানের দেখাশোনা করতে। হঠাৎ গোলাপজানের চোখে পড়ে একটা ছায়ার উপর। মনে হলো কেউ একজন বাগানের পাশ ঘেঁষে চলে গেল। কিন্তু মালি চাচা তো বাগানের ভিতরে গাছের মরা পাতা ফেলছেন। তাহলে কে গেল এখান দিয়ে? এখানে দাঁড়িয়ে আছো যে? গোলাপ হঠাৎ মান্নাতের কণ্ঠ শুনে চমকে যায়। পিছন ফিরে দেখে মান্নাত কালো প্যান্ট আর সাদা ফতুয়া পরে দাঁড়িয়ে আছে। কোথাও যাচ্ছেন? আমার একটু ঢাকা যেতে হবে। ও, প্রশ্ন করবে না? কেন? গোলাপ চোখ তুলে তাকায় মান্নাতের দিকে। এতক্ষণ নিচে মেঝেতে তাকিয়েছিল। না, কেন? আপনি তো বড়, আর বড় মানুষকে প্রশ্ন করতে নেই। কে শিখিয়েছে? আম্মা। গোলাপ উপর নিচ মাথা নেড়ে সম্মতি দেয়। জি, কিন্তু আমি তোমার স্বামী।
আমি যত বড়ই হই না কেন তোমার, তুমি আমাকে প্রশ্ন করতে পারো। জি আচ্ছা। আচ্ছা গোলাপ, তুমি কি আমাকে অপছন্দ করো? গোলাপ এবার আবারও তাকায় মান্নাতের চোখের দিকে, তারপর আস্তে করে ধীরে বলে, না। যা বলছো ভেবে বলছো তো? হুম। লজ্জায় গোলাপজান লাল হয়ে যাচ্ছে দেখে মান্না তার কথা বাড়ায় না। আচ্ছা শোনো, আমার আসতে একটু সময় লাগবে, 1 সপ্তাহর মতো। আমি দোলাকে সব বলে দিয়ে যাচ্ছি। তোমার যা লাগবে তুমি দোলাকে বলবে। প্রয়োজন ছাড়া নিচে যাবে না। আমি খুব শীঘ্রই ফিরবো। কেমন? জি আচ্ছা। মান্নাত গোলাপের দিকে আগে বাড়ে, কপালে একটা চুমো এঁকে দিতে, কিন্তু হঠাৎ পাজোড়া থেমে যায়। কি মনে করে যেন আর আগে বাড়ে না, সোজা নিচে নেমে যায়। নিচে নেমে দোলাকে কি কি করতে হবে সব বুঝিয়ে বলে যায়, গোলাপের যেন কষ্ট না হয়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জান্নাত রহমান আপনাদেরকে গোলাপজান গল্পের 11তম পর্ব পড়ে শোনাচ্ছি, যেটা লেখিকা এবং কণ্ঠে আমি জান্নাত রহমান। গল্পটা আরেকটু বড় করে দিতে পারতাম, বাট আমার পাশের ফ্ল্যাটে কাজ চলতেছে, তো ধ্রিম ধ্রাম আওয়াজ হচ্ছে, সো বেশি দেওয়া যাচ্ছে না, আর সাউন্ডটা অনেক বাজে লাগছে, যার জন্য বেশি বড় দিতে পারলাম না। যাই হোক, আপাতত এতটুকু রাখছি। সামনে ভালো ভালো পর্ব আসবে এবং খুবই ইন্টারেস্টিং পর্ব আসবে, আর এই গল্পটা অনেকটাই রহস্যে ঘেরা। সো দেখতে থাকো সবাই এবং শুনতে থাকো, আর গোলাপজানের সাথেই থাকো। বেশি বেশি রিপোস্ট, লাইক, কমেন্ট করবে, যাতে করে এই গল্পটা অনেক বেশি ভিউ হয়।